আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো করছিলাম তার একেবারে শেষটা অর্থাৎ উপপাদ্য 42টা আমরা প্রমাণ করব। এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেললেই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে কটা ছিল সব কটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এর পরের দিনে আমরা এই চ্যাপ্টারের যে শর্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এই যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা যদি খুব ভালো করে পড়ো এবং এই তিনটে উপপাদ্য যদি খুব ভালো করে মুখস্থ করে ফেলতে পারো, মুখস্থ নয় বুঝে মনে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর যে এর সঙ্গে আরেকটা অর হিসেবে যে উপপাদ্যটা আসে অর্থাৎ সদৃশতা সংক্রান্ত যে উপপাদ্য, সেটা যদি নাও করো তাহলে কোনো মানে অসুবিধা হবে না। কারণ সেকেন্ড সামেটিভ পরীক্ষায় তোমাদের যে সিলেবাস যে প্যাটার্ন দেওয়া রয়েছে সেখানে কিন্তু এটা অর হিসেবে থাকে। তাই এই যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো খুব সহজ উপপাদ্য, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে সহজভাবে বুঝে কিন্তু করার চেষ্টা করো। যদি বুঝে করতে পারো তাহলে কিন্তু উপপাদ্য কখনোই ভুলবে না। আমি আগের দুটো উপপাদ্য খুব সহজে বুঝিয়ে করানোর চেষ্টা করেছি, তোমরা যারা দেখোনি তারা আই বাটনে এবং ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, চাইলে দেখে আসতে পারো। আজকের ভিডিওটা আমি যেভাবে করাই সেভাবেই করাবো। আমি সেই জন্য ছবিও এঁকে রাখিনি, আমি কিন্তু তোমাদের সামনে ছবিটা আঁকবো এই সাধারণ নির্বাচন দেখে, অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করাই। ওকে, দেখো তাহলে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত। তার মানে আমরা সাধারণ নির্বাচন থেকে কি বুঝতে পারছি, দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে, এবার স্পর্শ দুভাবে হতে পারে। একটা বহিস্থ বৃত্ত মানে দুটো বৃত্ত যদি বাইরে বাইরে অবস্থান করে একটা স্পর্শ হবে, আর একটা কোনো একটা বড় বৃত্তের মধ্যে যদি কোনো একটা ছোট বৃত্ত অবস্থান করে তাহলে আর একটা ছবি হবে। দুটো ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, তোমরা চাইলে বইয়ের মতো দুটো ছবি আঁকলেও আঁকতে পারো। আমি একটা ছবি দিয়েই দেখাচ্ছি। দেখো, আমরা দুটো বৃত্ত আঁকবো। ধরো এই একটা বৃত্ত আঁকলাম, এটা একটা ছোট বৃত্ত, আর এই একটা বড় বৃত্ত আঁকলাম। ঠিক আছে, ছেদবিন্দুটা হয়তো একটু বেশি হয়ে গেছে, কিন্তু বুঝে নিও কারণ বোর্ডে আঁকছি, কিছু করার নেই। তো এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র, ধরো এর কেন্দ্রর নাম দিলাম এ এবং এই কেন্দ্রের নাম দিলাম বি, এবং এই যে ছেদবিন্দুটা রয়েছে সেটার নাম দিলাম পি। ঠিক আছে, পিটা একটুখানি এই দিকটা করে দিই, নাহলে বোঝা যাবে না, কারণ স্পর্শক আঁকতে হবে। ওকে, তাহলে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে দুটো বৃত্ত আমরা এঁকে ফেলেছি, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুজনকে স্পর্শ করেছে। এরপর কি, তাহলে স্পর্শবিন্দু দুটির কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশ কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত। অর্থাৎ এই যে স্পর্শবিন্দুটি কি, এখানে একটু ভুল লেখা আছে মনে হচ্ছে, আমি একটু ভুল লিখেছি। স্পর্শবিন্দু টি হবে, স্পর্শবিন্দু দুটি নয়, তাই জন্য গুলিয়ে যাচ্ছে। স্পর্শবিন্দু টি হবে, স্পর্শবিন্দু দুটি নয়। ওকে, তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশ। অর্থাৎ এই যে কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশ কি হচ্ছে, এই যে কেন্দ্রের সঙ্গে সংযোজক সরল রেখাংশ অর্থাৎ এ থেকে বি, এর কেন্দ্র এ এবং এই বৃত্তটার কেন্দ্র বি, এদের সংযোজক সরল রেখাংশের মধ্যে অবস্থিত। কিন্তু এটা কিন্তু আমাদের অঙ্কন সেকশনে চলে যাবে, কিন্তু এটা প্রমাণ করতে বলেছে। কিন্তু তার জন্য যে অঙ্কনটা মানে এই যেটা আমরা একই সরলরেখায় অবস্থান করবে বলেছে, সেই একই সরলরেখাটা যদি আমি আগেই টেনে দিই তাহলে তো বুঝেই যাচ্ছি যে এটা অবস্থিত, তাহলে তো প্রমাণটা আমি করতে পারছি না। তাহলে আমি অঙ্কনে এটা লিখবো, এটা কিন্তু আমাদের প্রদত্ত সেকশনের মধ্যে যাবে না। এই ধারণাটা কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। তাহলে সবসময় মাথায় রাখবে একটা জিনিস, যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, এই যে কমাটা রয়েছে, দেখবে যে কোনো উপপাদ্যে যখনই কমা থাকে এটাই তার প্রদত্ত সেকশন হয়ে যায়। কমার পর থেকে বাকিগুলো কিন্তু, এটা সাধারণ বলছি, সব ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে কমার পর থেকে বাকি যেটা থাকে সেটা কিন্তু আমাদের প্রমাণ করার মানে প্রামাণ্য বিষয়ে চলে যায়। বোঝা গেল? তাহলে যেহেতু এইখানে কমা রয়েছে আমরা কিন্তু এই দুটো যোগ করব না, এটা আমরা অঙ্কনের মধ্যে করব। তাহলে বোঝা গেল? তাহলে জাস্ট আমরা ছবিটা এঁকে নিলাম। এরপর আমাদের প্রদত্ত লেখা কাজ। প্রদত্ত তাহলে কি লিখবো, আমি আগের ভিডিও দুটোতেও বলেছিলাম, কি বলেছিলাম, যে এইখানে যে সাধারণ নির্বাচনটা দেওয়া রয়েছে সেটাকেই আমরা কাজে লাগাবো, কিন্তু এই চিত্রের ইনফ্লুয়েন্স নেই, অর্থাৎ চিত্র থেকে নাম ইউজ করে আমরা লিখবো। তাহলে কি লেখা আছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে আমরা কি লিখব, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে, ব্যাস এটুকুই লেখা। তাহলে আমরা লিখি এ কেন্দ্রীয় বৃত্ত ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে। তোমরা আচ্ছা এটা একটুখানি নিচের দিকে লিখি, স্পর্শ করেছে। ওকে, প্রামাণ্য কি, প্রামাণ্য বলেছে দেখো, এবার তো প্রামাণ্য লিখতে হবে। তাহলে প্রামাণ্য কি লিখতে হবে,
স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি অর্থাৎ স্পর্শ বিন্দু পি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশ অর্থাৎ এ এর সঙ্গে বি যুক্ত করলে যে এই যে যুক্ত করলে সেই সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। তার মানে আমরা কি জানি, এক বা একাধিক বিন্দু দুই বা ততোধিক বিন্দু যদি একটি সিঙ্গেল সরলরেখার উপর অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়, তাই তো? তাহলে এই বি, পি আর এ এই তিনটেকে যদি আমরা সমরেখ প্রমাণ করতে পারি তাহলেই বলতে পারবো যে পি বিন্দু এ বির মধ্যে অবস্থিত। আমরা কি পড়েছিলাম, এই যদি তিনটে বা চারটে এরকম বিন্দু থাকে যদি এরা একই সরল রেখাংশের মধ্যে অবস্থিত হয় তাহলে কি বলতে পারবো, বিন্দু চারটি বা বিন্দু তিনটি বা বিন্দু দুটি সমরেখ বলতে পারবো। তো সেই নিয়মকেই কাজে লাগিয়ে আমরা উল্টোভাবে বলবো যে বি, পি এবং এ যদি আমরা সমরেখ প্রমাণ করতে পারি তাহলেই আমরা কি বলতে পারবো, তাহলেই আমরা বলতে পারবো স্পর্শবিন্দু অর্থাৎ পি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশ অর্থাৎ এ বির মধ্যে অবস্থিত বলতে পারবো। তো ব্যাস, তাহলে আমরা সেটাই লিখি। তাই প্রামাণ্যতে কি লিখবো, এ বি ও পি কি সমরেখ। বোঝা গেল, এ বি এবং পি সমরেখ। এইবার একদম প্রথমেই তোমাদের যেটা বলেছিলাম যে এই যে এটাকে যদি আমরা প্রথমেই যুক্ত করে দিই তাহলে তো আমরা প্রমাণ প্রথমেই পেয়ে যাচ্ছি, ছবি আঁকার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাচ্ছি যে এটা কি, এটা একই সরলরেখায় অবস্থিত। তাহলে সেটা কিন্তু আমাদের প্রদত্তর মধ্যে লেখা যাবে না, তাহলে কোথায় লিখতে হবে, অঙ্কনের মধ্যে। তাহলে অঙ্কনের মধ্যে যদি লেখা হয় এ থেকে বি বিন্দুটা আমরা যোগ করে দেবো, এটা যোগটা ঠিক হলো না, এ থেকে বি বিন্দুটা আমরা যোগ করে দেবো। ওকে, তাহলে এ থেকে এর সঙ্গে বি বিন্দু আমরা যোগ করব, এটা অঙ্কনে লিখব। তাহলে আমরা লিখবো কিভাবে, এই যে এ বি যুক্ত করলাম এটা আমরা একইভাবে লিখবো না, আমরা কি লিখবো, এ কমা পি এবং বি কমা পি যুক্ত করলাম। ওকে, কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত মানে কি, এ কমা পি এবং বি কমা পি যুক্ত করব এবং এটাকেই যদি আমি সমরেখ মানে একটা সিঙ্গেল লাইন প্রমাণ করতে পারি তাহলেই বলতে পারবো সমরেখ। তাহলে কি করব দেখো, তার সাথে আরও একটা অঙ্কন করতে হবে, সেটা লেখার দরকার নেই কারণ এটা আমরা বেসিক জিনিস জানি, যেহেতু স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করছি তাই আমরা জানি দুটি বৃত্তের যদি কোনো একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে সেখানে একটা সাধারণ স্পর্শক উৎপন্ন হবে, একটা স্পর্শক উৎপন্ন হবে। তাহলে এখানে আরও একটা অঙ্কন করতে হবে, এটা কিন্তু অঙ্কনের মধ্যে লেখার দরকার নেই, আঁকাটা বড্ড বেঁকে যাচ্ছে। কি করবে, এইরকম একটা সাধারণ স্পর্শক আঁকবে। ওকে, এস টি নাম দিয়ে দিতে পারো। ওকে, একটা স্পর্শক আঁকবে, এটা কিন্তু লেখার দরকার নেই, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো এ কমা পি এবং বি কমা পি যুক্ত করা হলো। আচ্ছা, এইবার এই কথাটা বলছি লেখার দরকার নেই, কিন্তু তোমরা একবার পারলে স্কুলের স্যার ম্যাডামকে জিজ্ঞেস করে নিও, কারণ বইতে কিন্তু আমাদের এই স্পর্শকের কথাটা উল্লেখ করা নেই। আমি বলছি লিখতে হবে না, কিন্তু যদি স্যারেরা বলেন যে লেখা দরকার, কারণ স্যারেরা অবশ্যই আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স, তিনি কিন্তু ভালো বলতে পারবেন, স্যারেদেরকে জিজ্ঞেস করলে স্যারেরা কিন্তু বলে দেবেন। এটা একবার তোমরা মানে একটুখানি শিওর হয়ে নিও। ওকে, তাহলে এ কমা পি এবং বি কমা পি যুক্ত করা হলো, আর এসটি হচ্ছে একটা সাধারণ স্পর্শক, এটা বলছি লেখার দরকার নেই, বাকিটা তোমরা জেনে নিও। বোঝা গেল? তাহলে প্রমাণ এবার আমরা কি করব দেখো, প্রমাণ কি করব দেখো, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পর পি বিন্দুতে স্পর্শ করায় এদের একটা সাধারণ স্পর্শক রয়েছে, সেটার নাম হচ্ছে কি, এসটি। এইবার উপপাদ্য 40 আমরা কি পড়েছিলাম, উপপাদ্য 40 আমরা পড়েছিলাম যে বৃত্তের কোনো একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এই বিন্দু অর্থাৎ পিতে যদি একটা স্পর্শক এসটি হয় তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এপি, এই যে এ কেন্দ্রীয় বৃত্তের এপি, তাই তো? আবার বি কেন্দ্রীয় বৃত্তের কি হবে, যদি একটা স্পর্শক এসটি হয় তাহলে একটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি, বিপি হবে। তো তাহলে এই যে এপির সঙ্গে এসটি লম্ব, আবার বিপির সঙ্গে এসটিও লম্ব, তাই তো? এটা আমরা বলতে পারবো। তাহলে যদি এই একই বিন্দুতে এবং একই সরলরেখার উপর দুটো লম্ব হয় তাহলে কি বলতে পারবো, এই তিনটে একই সরলরেখায় অবস্থিত বলতে পারবো। তো কারণ এই একই বিন্দুতে এবং একই সরলরেখার ওপর এটাও লম্ব এটাও লম্ব, তাহলে একই বিন্দুতে এবং একই সরলরেখার ওপর যদি দুটি বিপরীত দিকে লম্ব হয় তাহলে অবশ্যই তারা একটাই সরলরেখায় অবস্থিত, তাই তো? তাহলে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। এবার বইতে দেখো কিরকম লেখা রয়েছে, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ আমি যেটা বললাম সেটাই, তাহলে সেটাই আমরা লিখবো। তাহলে কি লিখবো, এ কেন্দ্রীয় বৃত্ত ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে
স্পর্শ করেছে। অতএব পি বিন্দুতে এসটি হলো বৃত্ত দুটির কি সাধারণ স্পর্শক। এইবার তোমাদের প্রথমেই যেটা বলছিলাম যে এইটা কেন লেখার দরকার নেই সেটার কারণটা একবার জেনে নাও। দেখো, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, আর স্পর্শ করেছে মানেই সেখানে একটা অবশ্যই সাধারণ স্পর্শক থাকবে, তাই তো? তাই সেটা আমাদের আলাদা করে অঙ্কন করার কোনো প্রয়োজন নেই, মানে অঙ্কনের মধ্যে লেখার কোনো প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? তাহলে এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে এসটি হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের, এবার আমরা একটা একটা বৃত্তের দেখাবো, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের, লিখি এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকটার নাম কি, স্পর্শকটা প্রথমে লিখতে হবে, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বুঝতে পারছো তো ব্যাপারগুলো? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব কি বলতে পারবো, যেটা আমি তোমাদের প্রথমেই বুঝিয়ে দিলাম সেটা কিন্তু আমি লিখছি, যদি না বুঝে থাকো আরেকবার স্কিপ করে দেখে নিও। কি কি বললাম, এ কেন্দ্রীয় বৃত্তের এসটি হচ্ছে স্পর্শক এবং এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অতএব উপপাদ্য 40 অনুসারে আমরা কি বলতে পারি, এসটির সঙ্গে এপি কি লম্ব। তাহলে ওটাই আমরা লিখি, অতএব এপি লম্ব এসটি, বা এসটি লম্ব এপি, বইতে কি লেখা আছে, হ্যাঁ এপি দিয়ে লেখা আছে, মিটে গেল। একইভাবে আবার লিখবে, যেহেতু এই এই কথাটাই রিপিট করবে, আমি আর লিখছি না পুরোটা, যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কোনটা, বিপি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বিপি, তাহলে এবং বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব বিপি লম্ব এসটি, হয়ে গেল। এরপর সেই কথাটা লিখতে হবে যেটা আমি বললাম, কি বললাম, কি বলেছিলাম, যে এপি এবং বিপি পি বিন্দুর ওপর, একই বিন্দু পি এর ওপর একই সরলরেখা এসটির ওপর লম্ব, তাই তো? তাই সেই কথাটা আমরা লিখি, বইতে কি ভাষা ব্যবহার করেছে, এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার ওপর লম্ব, তাহলে ওটাই আমরা লিখে দিই, ওটাই আমি বললাম। তাহলে কি লিখবো, এপি ও বিপি একই বিন্দু, আচ্ছা এখানে একই নামটা আগে দিয়ে দেবে, একই পি বিন্দুতে এসটি সরলরেখার ওপর লম্ব, তাই তো? অতএব কি বলতে পারি, অতএব এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত, বা এ কমা পি কমা বি সমরেখ, তাই সেটাই আমরা লিখি, অতএব এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ বি, অর্থাৎ এ কমা বি কমা পি সমরেখ, হয়েছে? এ কমা বি কমা পি সমরেখ, ব্র্যাকেটে কি, ব্র্যাকেটে প্রমাণিত। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে কিনা বলো? একেবারে সহজ উপপাদ্য। হ্যাঁ, একটা কনফিউজিং ব্যাপার আছে যে এইটা আমি কেন প্রদত্তই লিখলাম না, এটা কেন অঙ্কনে লিখলাম, এবং এই স্পর্শকের কথাটা কেন লিখলাম না, ওটা আমি তোমাকে বুঝিয়ে বললাম, যদি বুঝে না থাকো আরও একবার দেখে নিতে পারো। আর এই ব্যাপারটা একবার স্কুলের স্যারেদের থেকে জেনে নিও, কারণ ওনারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। বোঝা গেল? আর যেটা বললাম, তাহলে এটা মোটামুটি একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হলো। তাহলে এই উপপাদ্যটা যে প্রমাণ করলাম, কার সাহায্যে প্রমাণ করলাম, উপপাদ্য 40-এর সাহায্যে। তাই উপপাদ্য 40 কিন্তু অত্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমি আগের দুটো ভিডিওর মধ্যে উপপাদ্য 40, 41 করিয়েছি, এখানে 42ও করালাম। আশা করছি এইভাবে যদি মানে ধরে ধরে করো, যদি প্রত্যেকটা স্টেপ প্রথম থেকে একেবারে বুঝে বুঝে করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে, উপপাদ্যও কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। এবার এই উপপাদ্য
উপপাদ্যটা কিন্তু একটুখানি ইম্পর্টেন্ট উপপাদ্য, খুব ভালোভাবে পড়ো। আর ভিডিও শুরুতেই তোমাদের যে কথাটা বললাম, সেকেন্ড টার্ম এক্সামে কিন্তু তোমাদের উপপাদ্য দুটোর মধ্যে একটা অর থাকবে। তাই এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যদি তোমরা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কারভাবে তিনটেই করে ফেলতে পারো, তিনটেই যদি করে ফেলতে পারো, তাহলে যেটাই দিক না কেন তুমি স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো অ্যাটেন্ড করে আসতে পারবে। অন্যদিকে কিন্তু সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্যর একটাও করার দরকার নেই। বুঝেছো কি বললাম? যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। আর অঙ্কটা খুব ভালো করে বুঝে প্র্যাকটিস করো বাড়িতে, আর কিছু বলার নেই। ভালো থেকো প্রত্যেকে। পরের দিনে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো ভিডিও টপিকের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের দিন। ভালো থেকো সবাই।